মাটিতে পা রাখলাম। আমার বয়স যখন 14 বছর তখন আমি আমার আব্বু আম্মুর সাথে কানাডায় গিয়েছিলাম। আর আজকে আমি একা দেশে আসলাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেট উপশহর। সেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম। বাসার দারোয়ানের সাথে আগে কথা বলে রেখেছিলাম। বাসায় দারোয়ান আমাকে বাসার ভিতরে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন। আমি দারোয়ান আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, এই বাসার নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না? না বাবা, আসলে এই বাসার মালিক নিচের ফ্ল্যাটে থাকে, তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন। ও আচ্ছা, আঙ্কেল এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন? এখানে মালিক, ওনার স্ত্রী আর তার দুটো মেয়ে থাকে। ও আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। আচ্ছা বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে বলবি। দারোয়ান আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম। রুমে কাজ করতে করতে দেখি দুপুর পার হয়ে গেল। একটু পর আমার দরজায় কে যেন ঠোকা মারল। আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আমার চাচাতো বোন নিশি আসছে হাতে খাবার নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আসো ভিতরে আসো। বাহ, আপনার রুমটা তো দেখি খুব সুন্দর। তোমার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখন থেকে আমি আপনার রুমে আসবো, কিন্তু আমাকে তাড়িয়ে দিবেন না। আচ্ছা, তোমার যখন খুশি আসিও। ওই নাও, আমার আম্মু খাবার পাঠিয়েছে। আরে, তোমার আম্মুকে কষ্ট করার কি আছে? আমি তো আসার সময় হোটেলে খেয়ে আসছি। বারে, তুমি আজকে আমাদের মেহমান, তাই তোমাকে খাবার দিলাম। তুমি তো দেখছি খুব পাকনা। ও তাই? আচ্ছা, এখনো যাই। যাও। কি এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না? চলুন আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি কাব্য জামিল, বাবা মায়ের একমাত্র ছেলে। কানাডা থেকে লেখাপড়া করে আসছি। আর আগেও বললাম আমার বাবা মা কানাডায় থাকেন। আর দেশে আসার একটা কারণ হলো আমার ভালোবাসার টানে আসলাম। আমার আব্বু বলেছেন আমার চাচাতো বোন মিমের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে এই মিমকে করতে হবে। আর বর্তমানে মিমের সাথে আমার প্রেম চলছে। আর যে বাসায় আছি সেইটা আমাদের আর চাচুদের যৌথ বাসা। আর নিশির বড় বোনের নাম মিম জান্নাত মৌ। সবাই মিম বলে ডাকে, কিন্তু আমি তাকে মৌ বলে ডাকি। মৌ বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে। অনেকদিন ফোনে কথা হয়েছে মৌয়ের সাথে, কিন্তু আমাকে কখনো দেখেনি। মিম খুব কান্নাকাটি করেছে আমাকে দেখার জন্য, কিন্তু আমি দেখা দেইনি। আমি অবশ্য মৌকে দেখেছি। আজকে আমি দেশে আসার কথা ছিল সেটা মৌ জানতো, কিন্তু পরে আবার না করে দিয়েছি। বলেছি আরো কয়েকদিন পর দেশে আসব, কিন্তু আমি ঠিকই দেশে আসছি। বাকিটা গল্পে জানতে পারবেন। নিশির দেয়া খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আসরের আজান হয়ে গেছে। তাই বাসা থেকে বেরিয়ে মসজিদে গেলাম। সেখানে আসরের নামাজ আদায় করে আবার বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি বিদেশে ছিলাম, তাই বাংলাদেশের মাটির সাথে এখন মিশতে কি রকম লাগে। কিন্তু আমার প্রিয়তমা মৌকে এখনো দেখতে পেলাম না। তাই মৌকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম। মৌ ফোন ধরে বলতে লাগলো, আমার কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? আমি কোথায় তোমাকে কষ্ট দিলাম? তাহলে আজকে আসার কথা ছিল, আসলে না কেন? আর এখন একটা বার ভিডিও কলে আসো নাই, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না, সেটা পারবো না। আরো কয়েকদিন অপেক্ষা করো, তারপর দেখবে আমি তোমার কাছে চলে আসছি। শুধু অপেক্ষা করা লাগে? সে 10টা বছর থেকে তোমাকে দেখিনি, আর তুমি একবারও আমাকে দেখা দিলে না। এসব কথা বন্ধ করবে নাকি কল কেটে দিব? এই না না, আর বলবে না। এখন বলো কি করছো? এই তো ছাদে বসে আছি। ও আচ্ছা, তাহলে পরে কথা হবে, বাই। এই শোনো, এই টুট 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 করে দিলাম। যাই দেখে আসি মহারানী ছাদে কি করে। ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে ছাদের চারিপাশ খুব সুন্দর আর অনেক রকম ফুল গাছ লাগানো। ছাদের পশ্চিম পাশে দেখি মৌ একা দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আর চোখে হয়তো নোনা জলে টলমল করছে। মৌ আমাকে দেখেনি, তাই আমি ছাদের পূর্ব প্রান্তে চলে গেলাম। মৌকে এইভাবে দেখে আমারও খুব কষ্ট লাগছে।
বড্ড ইচ্ছা করছে আমার প্রিয়তমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু না, তা করা যাবে না, না হলে সারপ্রাইজ থাকবে না। আমি এসব ভাবছি তখন পিছন থেকে মৌ বলল, এই এখানে আপনি কে? কি বলবো ভেবে পাচ্ছি না। আমার ভাবার মাঝে আবারও বলল, কি হলো, কথা বলে। আমি কিছু বলতে যাব তখন নিশি চলে আসলো। আসলে আপু উনি খুব ভালো, আমাদের উপরে ফ্ল্যাট উনি ভাড়া নিয়েছেন। ও আচ্ছা, তা আপনার নাম কি? এই রে খাইছে ধরা, এখন নাম কি বলবো? যদি জামিল বলি তাহলে হয়তো চিনে যাবে। ধ্যাত, এদেশে কত জামিল আছে, কে কার নামে জানে। কি হলো, নামটা বলবেন না? জি, আমার নাম কাব্য জামিল। ও আচ্ছা, থাকেন, আমি গেলাম। আর ছাদে এসে কখনো আমার ফুলগুলো ছিঁড়বেন না। জি আচ্ছা। মৌ চলে গেল, নিশি আমার কাছে আসলো। ভাইয়া তুমি একা কেন, তোমার আব্বু আম্মু কোথায়? আরে বোন, আমার আম্মু আব্বু গ্রামে থাকেন। ও তাহলে এখানে কি করার জন্য আসলে? এখানে চাকরি করব তাই। ও আচ্ছা। আচ্ছা নিশি, তোমাকে একটা কথা বলি। ভাইয়া বলেন। এই ফুলের বাগানটা কার? একটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ের জন্য। তোমার কি ভাইয়া আছে? আছে। কোথায় সে? আর আমার ভাইয়া কান্নাটাতে থাকে, আর ওনার সাথে আপুর বিয়ে হবে। তাই আপু বলেছে ভাইয়া কি কয়েকদিনের মধ্যেই চলে আসবে, তাই আপু ফুল গাছগুলোকে খুব যত্ন করে রাখছে। ও আচ্ছা, এখন তুমি নিচে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাচ্ছি। নিশি চলে গেল। আমিও ছাদ থেকে নেমে মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম। রাত্রে 9টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি মৌ আমার রুমের দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আর চোখগুলো লাল হয়ে আছে। মনে হয় রাত্রে ঘুমায়নি পাগলিটা। এই জমিদার সাহেব, আম্মু পাঠিয়েছে। জি বলেন কি? আম্মু বলেছেন সকালের নাস্তা আমাদের বাসায় করবেন। জি ঠিক আছে। মৌ চলে গেল। ঘুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম। মনটা এখন খুব হালকা লাগছে। ওয়াশরুমে চলে গেলাম। সেখানে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে নিচে চাচ্চুর মানে মৌদের বাসায় চলে আসলাম। এখনো এখানে আসছি থেকে চাচ্চু আর ছোট আম্মুকে দেখিনি। মৌদের বাসায় চলে আসলাম। বাসার কলিং বেলটা টিপ দিতেই নিশে এসে দরজা খুলে দিল। ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালোই আছি। এসে ভিতরে এসো। ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে ছোট আব্বু আর মৌ বসে আছেন। আসসালামু আলাইকুম চাচ্চু, বড় বলে ডাক দিলাম না। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা, ভালোই আছি। কিচেন থেকে ছোট আম্মু আসলেন। আসসালামু আলাইকুম আন্টি। ছোট আম্মু বলে ডাক দিলাম না, যদি বুঝে যান। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। তোমার আম্মু আব্বু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এখন এসো, সবাই নাস্তা করি। তারপর নাস্তা করতে টেবিলে বসলাম। ছোট আম্মু অনেক আদর যত্নে নাস্তা পরিবেশন করালেন। নাস্তা খাওয়ার সময় মৌকে দেখলাম অন্যমনস্ক। মৌয়ের চোখের দিকে তাকিয়ে এসব ভাবছি, তখন মৌ আমার চোখের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আমি আমার চোখটা নামিয়ে নিলাম। নাস্তা শেষ করে আমি আমার উপরে চলে গেলাম, আর ছোট আব্বু আর মৌ কলেজে চলে গেল, আর সাথে করে নিশিকে নিয়ে গেল। নিশিও এই কলেজের পাশের একটা স্কুলে 7ম শ্রেণীতে পড়ে। আর আপনাদেরকে আগে বলে রাখি, মৌ যে কলেজে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল হলেন ছোট আব্বু, মানে মৌয়ের বাবা। পুরো বাসা ফাঁকা। বাসার গেটে শুধু দারোয়ান আঙ্কেল, আর বাসায় আমি আর ছোট আম্মু। মনে মনে ভাবলাম ছোট আম্মুকে আমার পরিচয়টা দিয়ে দেই, কারণ এই ছোট আম্মু আমাকে ছোটবেলায় অনেক আদর যত্ন করেছেন। যেই ভাবা সেই কাজ। আবারও ছোট চাচ্চুদের বাসায় গেলাম। দরজাটা আগে থেকে খোলা ছিল, তাই আর কলিং বেলে চাপ দিতে হয়নি। ড্রয়িং রুমের ভিতরে গিয়ে দেখি ছোট আম্মু টিভিতে সিরিয়াল দেখতেছেন। মেয়ে মানুষদের এই একটাই কাজ, তারা শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে। ছোট আম্মু আমাকে দেখে বললেন, কি বাবা, কোনো প্রয়োজন আছে? পায়ে ধরে সালাম করে বললাম, অনেক প্রয়োজন আছে, তাই তো দেশে আসলাম। মানে কিসের দেশ? আর তুমি আমাকে সালাম করলে কেন? আরে ছোট আম্মু, তুমি কি তোমার এই ছেলেটাকে চিনলে না?
ছোট আম্মু বলছো? আমাকে তো একজনই ছোট আম্মু বলে ডাকে, আর সে হলো আমাদের জামিল। আমার ফোন থেকে আম্মু আব্বুর সাথে আমার ছবি দেখিয়ে বললাম, আমাকে কি তোমার সেই জামিল মনে হয় না? আরে বাবা জামিল, তুমি কত বড় হয়ে গেছো, আর কত কিউট আমার পাগল ছেলেটা। ছোট আম্মু, অনেকদিন থেকে তোমাদেরকে সামনাসামনি দেখিনি। আর আমরা যে তোমাকে সামনাসামনি তো দূরের কথা, কখনো ছবি নিয়ে যে দেখিনি। আচ্ছা ছোট আম্মু, মৌদের কলেজ কোথায়? আমি তো দেশে নতুন আসলাম, তাই চিনি না। এই জন্য ছোট আম্মুকে বললাম, আপনারা আবার আমাকে বোকা বলিয়েন না। এখন কলেজ রাখো, আমি সারাদিন বাসায় একা একা থাকি। আর আজকে আমার একটা ছেলেকে পেলাম, তোমার চাচ্ছু তারা আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তাই আজকে আমরা মা ছেলে মিলে গল্প করব। কালকে তোমাকে কলেজে পাঠাবো, তারপর সবকিছু ঘুরে দেখে আসবে। ছোট আম্মু, বাবা বলো। তুমি কিন্তু মৌকে আমার কথা বলতে পারবে না। কেন রে বাবা? আমার মেয়েটা তোমাকে না দেখে খুব কষ্ট পাচ্ছে, তুমি কি চাও মৌ আরো কষ্ট পেতে? আর বেশি দিন না, 2-3 দিন মাত্র, তারপর সব বলে দিব। আচ্ছা বাবা, তোমার ইচ্ছে। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু। এই আমাকে শাশুড়ি বলবে না, ছোট আম্মু বলে ডাকবে, না হলে কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিব না। ও আচ্ছা, আমি তোমাকে সবসময় ছোট আম্মু বলে ডাকবো? এই তো আমার লক্ষ্মী ছেলে। এইভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। রুমে এসে কাপড় পরে একটু বাইরে ঘুরতে গেলাম। বাইরে থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আসরের আজানের সুরে আমার ঘুম ভাঙলো, তাই ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে দেখি ছোট আব্বুও নামাজ পড়ে বের হচ্ছেন। আমাকে দেখে একটু মুচকি হাসি দিলেন। আমি আর সেদিকে লক্ষ্য না করে অন্যদিকে চলে গেলাম। রাস্তায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছেলের সাথে হঠাৎ ধাক্কা লাগে। তখন আমি বললাম, সরি ভাই, দেখিনি। না ভাই, সমস্যা নেই, আসলে দোষ আমার, খেয়াল করতে পারেনি। এতক্ষণ নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলাম, আর যখন ওই ছেলেটার মুখের দিকে তাকালাম তখন তো আমি টাসকি খেয়ে গিয়েছি। সে হলো মাহিম। আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম, আর আমাদেরও হোয়াটসঅ্যাপে কথা হতো। আরে মাহিম তুই? জি আমি মাহিম, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আরে শালা, আমি জামিল। সরি, আসলে আমি শুধু এক জামিলকেই চিনি, আর সে কানাডায় থাকে, কিন্তু আপনাকে চিনলাম না। হায় রে হায়, আমি সেই জামিল, গতকাল দেশে আসলাম। সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোর সাথে দেখা হবে। বিশ্বাস করবি কিভাবে? আমাকে তো তুই কখনো দেখিসনি। ঠিক রে। তা এখন দেশে কিসের জন্য আসছিস? এখন দেশে থেকে যাব, এখানে আব্বুর একটা কোম্পানির শাখা আছে, এখন থেকে ওইটা আমি দেখাশোনা করব। ও ভালো, তাহলে আর আমাদের চাকরি করতে অসুবিধা হবে না। দোয়া করিস। আচ্ছা এখন বাসায় যা, আর পারলে রাত্রে বের হবি, আমরা আড্ডা দিব। আচ্ছা, আর কাউকে আমার পরিচয় দিবে না? আচ্ছা দিব না। আরো অনেকক্ষণ মাহিমের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবারও ছাদে উঠলাম, কিন্তু মৌকে পেলাম না। একটু অপেক্ষা করলাম, পরে যখন নেমে আসবো তখন দেখি আমার রূপকথার পরীটা ছাদে আসছে। মৌ ছাদে এসে প্রতিদিনের মতো মন খারাপ করে বসে আছে। তাই বললাম, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয়, কি এমন চিন্তা করেন আপনি? মৌ আমার কথা শুনে একটু রাগান্বিত হয়ে বলল, আপনি কিভাবে জানলেন যে আমার মন খারাপ? না, আসলে কালকে থেকে আপনাকে দেখতেছি ছাদে এসে একা একা দাঁড়িয়ে থাকেন, তাই ভাবলাম হয়তো আপনার মন খারাপ। না, আমার মন খারাপ নেই। আপনি এখন ছাদ থেকে যেতে পারেন। আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নেওয়ার জন্য, কাপড় নিয়ে চলে যাব। যদি আপনার মন খারাপ থাকে তাহলে বলতে পারেন। শুনেছি কাউকে কষ্টের কথা বললে সেই কষ্টটা একটু হলেও হালকা হয়। আমার কোনো কষ্ট নেই, যাকে বলবো সে পাশে নেই, তাহলে আপনাকে বলে কি করব? আমাকে দেখে কি সেই মানুষটা মনে হয় না? কি বললেন আপনি? হ্যাঁ, আপনি সেই মানুষ মনে করব? আপনি কি জানেন আমি যার কথা বলছি সে হলো আমার কলিজার টুকরা, যাকে এত ভালোবাসি, কিন্তু তাকে এখন পর্যন্ত দেখিনি। আর আপনি বললেন কি? আপনি কি তাকে না দেখে এত ভালোবাসলেন? সেও কি আপনাকে ভালোবাসে? আমার বিশ্বাস জামিলও আমাকে ভালোবাসে। আমার নামও কিন্তু জামিল। তো আপনার নাম জামিল হলে কি হলো? জামিল কি আর কারো নাম হতে পারে না? হতে পারে, তবে সেটাও যদি আমি হয়ে যাই। কি সব আবল তাবল বলছেন? আপনি কি সেই জামিল? ও সরি, আসলে আমি এতক্ষণ আপনাকে
হাসানোর জন্য এসব বলেছি। আর আপনার হাসিটাও মাশাআল্লাহ। ও তাই? আপনি তো ভালো হাসতে পারেন। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, আমি রুমে গেলাম, আর আপনিও চলে যান। যান। আমি আমার রুমে চলে আসলাম, আর মৌ ওর নিজের রুমে চলে গেল। রাত্রের খাবার শেষে 10টার দিকে হোয়াটসঅ্যাপে মৌকে কল দিলাম। হ্যালো। কেমন আছো? এই তো আছি বিন্দাস, তুমি কেমন আছো? আমি কেমন আছি তা যদি বুঝতে তাহলে আমাকে না দেখা দিয়ে থাকতে না। শুনেছি সবুরে ফলটা মিষ্টি হয়। শুধু কথা বলতে পারো, আর কিছুই পারো না। আর কি পারার দরকার আছে বলো? আমাকে দেখা দেওয়ার কি দরকার নেই? আরো 2টা দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে দেখা দিব। আচ্ছা, অপেক্ষা করব। এখন কি করছো? এই তো তোমার সাথে কথা বলছি। তুমি কি করো? আমিও। বড় আব্বু আর বড় আম্মা কেমন আছে? সেটা আমি নিজেও জানি না। আমি তোমার কাছে আর তারা কানাডায়, এত দূর থেকে আমি কিভাবে জানবো? কি হলো, কথা বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ছোট আম্মু আর ছোট আব্বু কি করেন? এই তো ভালোই। এরকম আরো অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরে মাহিন কল দিল। গতকালকে তাকে আমার নতুন নাম্বার দিয়ে এসেছিলাম। কলটা আমি রিসিভ করলাম। হ্যালো দোস্ত, কি করিস? আমি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তুই কি করিস? এই তো কলেজে যাওয়ার জন্য বের হলাম। কোথাও বের হবি নাকি আমার সাথে কলেজে যাবে? কোথাও বের হব না, কিন্তু আমি তোর সাথে কলেজে গিয়ে কি করব? আমার তো লেখাপড়া এই বছর শেষ হলো। আরে তা তো জানি, আর আমারও তো পড়ালেখা শেষ। তবে আজকে আমাদের বিদায় সংবর্ধনা দিবে, তাই যাব। ও আচ্ছা, তুই আমার বাসায় আয়, তারপর একসাথে যাব। আসছি। মাহিনের সাথে কথা বলা শেষ করে নিচে ছোট আম্মুর কাছে গেলাম। তাদের দরজার সামনে গিয়ে দেখি মৌ খুব সেজেগুজে কলেজে যাচ্ছে। আমাকে দেখে বলল, জামিল সাহেব আমাদের বাসায় যে। কেন আসতে পারি না? আরে আমি কি তাই বললাম? আচ্ছা, ভেতরে জানাম্বর নিশি আছে। আপনি কোথায় যাচ্ছেন? তাও আবার সেজেগুজে? আজকে কলেজে একটা অনুষ্ঠান, তাই আমরা সকল বান্ধবীরা একরকম ড্রেস পরে যাচ্ছি। ও ভালো, আচ্ছা যান। হুম মৌ চলে গেল। আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখে নিশি ড্রয়িং রুমে টিভি দেখছে, আর ছোট আম্মু কিচেনে। ছোট আম্মুর কাছে গিয়ে গল্প করতে লাগলাম। তখন আবার মাহিন কল দিল। এই বন্ধু, আমি তোর বাসার নিচে। ও আচ্ছা, ভিতরে আয়। না রে, আমি যদি তোর কাছে যাই তাহলে তোকে তোর ছোট আম্মু আর ছোট আব্বু চিনে যাবে। আরে পাগল, বাসায় কেউ নেই, শুধু ছোট আম্মু আর নিশি। আর ছোট আম্মু আমাকে চিনেন। ও আচ্ছা, তাহলে আমি আসছি। মাহিন ছোট আম্মুদের বাসায় চলে আসলো। তারপর আমরা ছোট আম্মুর বাসায় একসাথে খেয়ে নিলাম। বের হলাম কলেজের উদ্দেশ্যে। আমি সাধারণ পোশাক পরে বের হইছি। আমাকে কেউ দেখলে মনে করবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মাহিন কিন্তু মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। 2 বন্ধু রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে গেলাম। সেখানে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকছি। আমাকে সবাই অবাক হয়ে দেখছে। অবাক হওয়ারও কথা, কারণ এই কলেজে তারা আমাকে কোনোদিন দেখেনি, তাই এই প্রথম দেখলো। মাহিনদের অনুষ্ঠান শুরু হলো, খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি। একটু পরে দেখি আমার ডান পাশে মৌ আর তারা কয়েকজন বান্ধবী। আমি আর চোখে মৌয়ের দিকে তাকাচ্ছি। বেশ কয়েকবার তাকানোর ফলে হঠাৎ করে মৌয়ের একটা বান্ধবী দেখে ফেলে যে আমি মৌয়ের দিকে তাকাচ্ছি। সেই মেয়েটা মৌকে অনুই দিয়ে ধাক্কা মারলো, আর কানে কানে আমার কথা বলল। মৌ দেখে আমার দিকে তাকাচ্ছে, তাই আমি আবারও অনুষ্ঠান দেখায় মনোযোগ দিলাম। মৌ হয়তো ভাবছে আমি এখানে কিভাবে আসলাম। অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আরেক বিপদ দেখা দিল। কলেজের ক্যাম্পাসে মাহিনদের ব্যাচের একটা ছেলে মৌকে সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমি এটা দেখে আমার মাথাটা কোনো মতে স্থির করে রাখলাম। মাহিনও ব্যাপারটি বুঝে গেল। মাহিনকে জিজ্ঞাসা করলাম ছেলেটার নাম কি। সে বলল ছেলেটির নাম রকি। আমি মৌয়ের দিকে লক্ষ্য করে একটু কাছে গেলাম। কাছে যাওয়ার কারণ হলো যে মৌ কি বলে সেটা দেখবো। রকি প্রপোজ করার পর মৌ বলল, দেখুন রকি ভাই,
আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। কেন মৌ? আমি তোমাকে সেই 2টা বছর থেকে তোমার পিছে পিছে ঘুরেছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দাও না কেন? আমি কি আপনাকে বলেছি যে আমার পেছনে ঘুরতে? আমি এসব জানি না মৌ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেখুন রকি ভাই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনি আমার পথ ছাড়ুন, সবাই দেখছে। দেখো সবাই, আজ বলতেই হবে, কেন তুমি আমাকে ভালোবাসো না বলো? চিৎকার করে লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়ে আছে, সুতরাং আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এটা আমি বিশ্বাস করি না। এতক্ষণ থেকে বোঝাচ্ছি, কথা কি আপনার কারা যায় না? মৌ রকিকে সজোরে 3টা থাপ্পড় দিল। আমি মৌয়ের থাপ্পড় দেখে খুব অবাক হলাম। মেয়েদের গায়ে এত শক্তি, তা আমার আগে জানা ছিল না। আমি আবারও তাদের কেলোকীর্তি দেখতে লাগলাম। এখানে যারা এসেছে সবাই মৌয়ের কাণ্ড দেখে অবাক। রকি বেচারা মার খেয়ে বলতে লাগলো, মৌ, আমাকে তুমি মারবে? এখন শুধু থাপ্পড় দিয়েছি, আমার সামনে থেকে যান, না হলে এখন জুতা পিটা করবো। রকি আর কোনো কথা না বলে মান সম্মান রক্ষার্থে গালে হাত দিয়ে মৌয়ের সামনে থেকে কেটে পড়ল। মৌ বাসার উদ্দেশ্যে চলে গেল। আমি মাহিমকে বললাম, দোস্ত, একটা শোরুমে যাব, চল। কিসের শোরুমে যাবে? আরে দোস্ত, একটা বাইক কিনবো, আয়। ও আচ্ছা, তাই। মাহিম আমাকে সিলেট জিন্দাবাজারের একটা শোরুমে নিয়ে আসলো। সেখানে অনেক রকমের বাইকের মডেল আছে। অনেকক্ষণ খুঁজে একটা বাইক বের করলাম, আর সেটা হলো ইয়ামাহা R15। বাইকটা খুব সুন্দর লাগলো, তাই কিনে ফেললাম। টাকাটা আমি এটিএম এর মাধ্যমে দিয়ে দিলাম। 2 বন্ধু খুব খুশিতে নাচতে নাচতে মাহিমের বাসায় চলে আসলাম। মাহিম এতক্ষণ ড্রাইভিং এ ছিল, তাই সে নেমে গেল। আমাকে অবশ্য বলেছে তাদের বাসায় যেতে, কিন্তু আমি বললাম পরে একবার আসবো। আমি বাইকটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। মৌ ছাদে ছিল, তাই দেখে ফেলছে, কিন্তু কিছু বলল না। আমার রুম যেহেতু উপরে, তাই বাইকটা উপরে নেওয়া যাবে না। তাই ছোট আম্মুকে বলে তাদের বাসার একটা রুমে রেখে আমি উপরে আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 5:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাগরিবের নামাজে পড়তে মসজিদে চলে গেলাম। আজকে আর ছাদে যাইনি। এভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। আজকে মৌয়ের বান্ধবী মারিয়ার বিয়েতে সবাই যাবে। নিশি আর ছোট আব্বু ছোট আম্মু সবাই বিয়েতে যাবে। আসলে এখানে আমাদের সপরিবারের দাওয়াত আছে, কিন্তু আব্বু আম্মু দেশের বাইরে থাকার কারণে শুধু ছোট আব্বু তারা যাচ্ছেন। আর হ্যাঁ, মৌয়ের বান্ধবী হলেও মারিয়া কিন্তু আমাদের বংশের, মানে আমার বোন লাগে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা জুয়েলার্সের দোকানে। গত রাত্রে আব্বু ফোন করে বলে দিয়েছেন যেন আমি বিয়েতে যাই, আর যাওয়ার সময় মারিয়ার জন্য দামি একটা গিফট নিতে। তাই জুয়েলার্সের দোকানে আসলাম একটা নেকলেস নিতে। 2 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস নিলাম, আর সেটা একটা নর্মাল প্যাকেজে ভরে নিলাম। আর উপহারের প্যাকেজের উপর হালকাভাবে আমার নামটা লিখে দিলাম, যে নামে আমাকে এখানকার সবাই চিনেন, জামিল আহমেদ। কাব্য জামিল হলো ছন্দ নাম। আর একটা ফুলের দোকান থেকে ছোট্ট একটা গোলাপ কিনে নিলাম। গোলাপ দিয়ে আজকে মৌকে প্রপোজ করব, তাই গোলাপ নিলাম। তারপর একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফোন টিপছি। তখন ভাবলাম নিশিকে ডাক দেই। নিশিকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম। হ্যাঁ ভাইয়া, কি জন্য ডাকলে বলো? কেন, আমি কি ডাকতে পারি না? আমি কি বলেছি যে তুমি আমাকে ডাকতে পারো না? তুই তো খুব পেকে গিয়েছিস। জানি। তা চকলেট খাবে? ওয়াও, তোমার কাছে চকলেট আছে? আছে। আচ্ছা, আমাকে দাও। নিশিকে কয়েকটা চকলেট দিলাম। আসলে নিশি চকলেট পছন্দ করে, তাই আমার রুমে কতগুলো এনে রেখেছি। নিশির কাছ থেকে জানতে পারলাম তারা বিয়েতে যাবে বিকেল 4টার দিকে। যেহেতু বিয়েটা রাত্রে, তাই নিশি আমার সাথে একটু গল্প করে চলে গেল। আমিও একটু শুয়ে পড়লাম। 5টার দিকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে গেছে মারিয়ার বিয়েতে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিমকে কল দিলাম। এই, কোথায় তুই? এই তো বাসায়। কেন? মারিয়ার বিয়েতে যাব, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে আয়। আচ্ছা, তুই রেডি হয়ে নে, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমিও রেডি হয়ে নিলাম। একটু পরে মাহিম চলে আসলো, তাই আমরা দুজন বাইকটা নিয়ে চলে গেলাম মারিয়াদের বাসায়। সেখানে গিয়ে দেখি অনেক মেহমান।